আয়নাঘর পরিদর্শনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে রয়েছেন ভুক্তভোগী ও আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা। আজ জুলাই অভ্যুত্থানের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ। তুলে ধরা হবে নির্যাতন ও নৃশংসতার চিত্র। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে কর্মসূচি শুরু করছে বিএনপি। 9 জেলায় সমাবেশ। এবং নবনির্মিত যমুনা রেলওয়ে সেতু দিয়ে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। দ্রুতই চালু হবে আপ ও ডাউন 2 লেন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। আজ আয়নাঘর পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে থাকছেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়। এর আগে 19 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছে। সেই বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রতিবেদন আজ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদনটি উপস্থাপন করবেন। বাংলাদেশ সময় বেলা 2:30টায় জাতিসংঘের ওয়েব টিভিতে এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হবে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটি 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করেছে। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে গঠিত 5 সদস্যের একটি প্রতিনিধি দল 16 সেপ্টেম্বর থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে এই তদন্ত শুরু করে। তারা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করে। জুলাই আগস্ট গণহত্যা ও গুমের ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে। সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। জানা যায়, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই বিষয়ে শুনানি হবে। এর আগে গত 6 জানুয়ারি জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আর কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। এই মুহূর্তে আমি রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। সকাল 10টার দিকে এনটিএম
সাবেক মহাপরিচালক মেজর জিয়াউল হাসানকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আজকে শুনানি হওয়ার কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত আসলে এবং গুমের ঘটনায় মামলা হয়েছিল এবং সেই মামলায় গত ৬ জানুয়ারি আসলে ১২ জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে হাজির করার কথা বলা হয়েছিল, যে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেনজির আহমেদ এবং তারিক আহমেদ সহ মোট ১২ জন রয়েছেন। যদিও এই ১২ জনের মধ্যে শুধুমাত্র জিয়াউল হাসান গ্রেপ্তার রয়েছেন, তাকেই আজকে এই ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং তার যে আইনজীবী নাজনীন নাহার কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি। আজকে শুনানিতে মূলত তার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে, এই যে বিচার বহির্ভূত হত্যা এবং গুমের, সেক্ষেত্রে যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট আসলে আজকে উল্লেখ করা হতে পারে এবং আজকের শুনানি শেষে যে কি ধরনের রায় আসে বা কি ধরনের ঘোষণা আসে সেটি শুনানি শেষেই আমরা জানতে। শফিক, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানছিলেন সেখানকার সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানান দাবিতে আজ থেকে ৮ দিন ব্যাপী কর্মসূচিতে নামছে বিএনপি। প্রথম দিনে ৯টি জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নেতারা। গত সোমবার দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিস্টদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় দেশের ৬৪ জেলায় ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি ৮ দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে তিনি তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। নবনির্মিত যমুনা রেল সেতুতে আজ থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মাধ্যমে আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন চলাচল। বিষয়টি নিশ্চিত করে যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আলফাতা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আজ থেকে নতুন তৈরি যমুনা রেল সেতুতে নিয়মিত ট্রেন চলবে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেয় যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এই সেতু দিয়ে। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলোও যাবে। ৪.৮ কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে ২টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। কুষ্টিয়ায় গ্রাম পুলিশের পোশাক ও সরঞ্জামের সরবরাহের টেন্ডার জালিয়াতির অভিযোগ উঠেছে। ঠিকাদাররা জানান, টাকার বিনিময়ে তালিকার শেষ দিকে থাকা আওয়ামী দোসরকে কাজ দিয়েছেন সংশ্লিষ্টরা। এই ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন তারা। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। ২০২৪-২৫ অর্থবছরে কুষ্টিয়া জেলার গ্রাম পুলিশের পোশাক ও সরঞ্জামাদি সরবরাহের টেন্ডারে অংশ নেয় ৩৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে ২৯,৫,৬৯০ টাকায় সর্বনিম্ন দরদাতা মেসার্স রিজয়া কনস্ট্রাকশন এবং সর্বোচ্চ দরদাতা মেসার্স জিসান এন্টারপ্রাইজের দর ৫৮,৪৩,৮০০ টাকা। অথচ সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে এই কাজ দেয়া হয়েছে ৩৫ জনের তালিকার ৩৪ নম্বরে থাকা মেসার্স নবীন স্টোরকে। অর্থাৎ সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে দেয়া হয়েছে কাজটি। এ ঘটনায় বিভিন্ন দপ্তরে দেয়া ঠিকাদারদের অভিযোগে উল্লেখ করা হয়েছে, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল গফুর মিয়ার প্রতিষ্ঠান নবীন স্টোরকে পিআর এর শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে কাজটি দেয়া হয়েছে। সর্বোচ্চ দ্বিতীয় দরদাতাকে কাজ দেওয়া হয়েছে। উক্ত প্রতিষ্ঠানটির নাম নবীন স্টোর। উক্ত কাজটি সরকার মহোদয় কি করিয়া জেলা প্রশাসক মহোদয় দিলেন আমার জানা নেই। পিআর এর আইন অনুসারে যদি কার্যাদেশ দেওয়া হয় ১ থেকে ৩ বা তার উপরে যদি মালামাল সবারটা যদি চয়েস করা হয়
এত উপরে যাওয়ার কথা না, তাহলে তো টেন্ডারের কোনো প্রয়োজন আমার মনে হয় থাকে না। এ নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে একাধিকবার জানতে চাওয়া হলেও তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। ফুল হলো ভালোবাসা, সৌন্দর্য, বিশুদ্ধতা ও শ্রদ্ধার প্রতীক। ফেব্রুয়ারি মাস একদিকে যেমন ফাল্গুনের ভালোবাসার, অন্যদিকে শ্রদ্ধার। মাসটিকে ঘিরে তাই ফুলের বেচা বিক্রি হয় জমজমাট। তাই তো দিবস ঘিরে ব্যস্ত সময় পার করছেন সাভারের বিরুলিয়ার গোলাপ চাষিরা। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটন রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। বসন্ত বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বছর ফুলের চাহিদা কম থাকলেও ফেব্রুয়ারির এই 3 দিবসকে ঘিরে চাহিদা বাড়ে কয়েক গুণ। সাভারের বিরুলিয়ার শ্যামপুর, সাদুল্লাপুর, মুস্তাপাড়া, বাগনিবাড়ি, কমলাপুর গ্রামের বিভিন্ন বাগানে এখন দোল খাচ্ছে লাল, সাদা, হলুদ সহ বাহারি রঙের গোলাপ। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর গাছে ফুলও এসেছে বেশ। তবে চাষিদের দুশ্চিন্তার কারণ ভিনদেশি ফুল। বাগানে আর আল্লাহর মতো কোনো রোগ বল নাই। গত বছর রোগ বল ছিল, এইবার আল্লাহর মতো বাগান আল্লাহরা সবাই লাভবান। সামনে 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি আপনার বাজার খুব ভালো পাবো, বেচা কিনে খুব ভালো হয়, খুব সুন্দর কাস্টমার হয় জুড়েতে। গোলাপের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বাগানে আসছেন দর্শনার্থীরা, তুলছেন ছবিও। বলার মতো অনেক ভালো লাগতেছে। গোলাপ গ্রামটা অনেক সুন্দর, যে এতগুলো ছবি উঠেছি, এত মানুষ, এত ফুল আমার একসাথে দেখা হয়নি। খুবই ভালো লাগছে, ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আশা করি যে সবাই এখানে আসবে এবং বাচ্চাদের নিয়ে আসলে আরো বাচ্চারা বেশি খুশি হয়। এদিকে ফুল চাষ জনপ্রিয় করতে সহযোগিতার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3টা দিবস উপলক্ষে কৃষক আশা করছে, বা আমরাও একটা সকলের আশা যে কৃষক এই 3টা দিবস উপলক্ষে তাদের ফুলের যে কাঙ্ক্ষিত যে বাজারের দাম, সেই দামটা পাবে। সাভারে প্রায় 1,500 কৃষক 305 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ করছেন ফুল। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে প্রায় 50 কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে রয়েছেন ভুক্তভোগী ও আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা। আজ জুলাই অভ্যুত্থানের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ, তুলে ধরা হবে নির্যাতন ও নৃশংসতার চিত্র। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে কর্মসূচি শুরু করছে বিএনপি, 9 জেলায় সমাবেশ। এবং নবনির্মিত যমুনা রেলওয়ে সেতু দিয়ে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল, দ্রুতই চালু হবে আপ ও ডাউন 2 লেন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।